আমরা প্রথমে দেখি টপিক নেম ডিজিটাল লিটারেসি কোর্স কোড 042111 2 ক্রিয়েটর নেম শিবাজিৎ রোল 50 প্রেজেন্টেড টু সুপ্রভাত হালদার স্যার ইনস্টিটিউশন ইউনিভার্সিটি অফ বরিশাল ডিপার্টমেন্ট অফ ল। আমরা প্রথমে দেখি ডেফিনেশন অফ বুলিং। তো ডেফিনেশন অফ বুলিংয়ে বলা আছে বুলিং ইজ এ রিপিটেড and intentional behavior where a person or a group uses power, strength, or influence to hurt, threaten, or humiliate another person who is weaker or unable to defend themselves. এর অর্থ হচ্ছে যে বুলিং হচ্ছে এটি ক্রমাগত এবং সম্পূর্ণ ইচ্ছাকৃত ব্যবহার, যেখানে একজন ব্যক্তি থাকতে পারে অথবা গ্রুপ থাকতে পারে, যারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে, শক্তি ব্যবহার করে এবং তাদের প্রভাব খাটিয়ে একজন মানুষকে কষ্ট দেয়, থ্রেট করে, হুমকি দেয় এবং হিউমিলিয়েট করে অর্থাৎ অপমান করে, ঠিক আছে? এবং এটা কাদের উপর করে? যারা হচ্ছে উইকার অর্থাৎ দুর্বল এবং আনএবল টু ডিফেন্ড দেমসেলস এবং নিজেকে রক্ষা করতে পারে না। অর্থাৎ এখানে যারা আসলে শারীরিকভাবে অথবা মানসিকভাবে দুর্বল তাদের কথাই বলা হচ্ছে, যারা নিজেদেরকে আসলে রক্ষা করতে পারে না তাদেরকে আসলে বুলিং করা হয়। It can causes physical harm, emotional pain, or mental stress and usually happens over a period of time. এখানে বলছে যে এই বুলিংয়ের কারণে আমাদের শারীরিকভাবে ক্ষতি হতে পারে, মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এবং আমরা মনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হই। এবং বুলিং কোনো 1-2 দিন হয় না, এটা এটা দীর্ঘ সময় ধরে হয়, ওভার এ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? এরপরে কিছু বুলিংয়ের কিছু কি ফিচার্স আছে, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন ইট ইজ ইন্টেনশনাল, অর্থাৎ বুলিং সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে হয়, এটা হঠাৎ করে ঘটে না, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করা হয়। এরপরে ইট ইজ রিপিটেড, অর্থাৎ এটা কোনো একবার ঘটে না, 2বার ঘটে না, এটা ক্রমাগতভাবে ঘটে, একজন মানুষের উপর এটা ক্রমাগতভাবে ঘটে। এরপরে আছে দেয়ার ইজ দ্য ইমব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ এখানে বলছে হচ্ছে বুলিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতার ভারসাম্য থাকে, অর্থাৎ যে বুলিং করে এবং যে বুলিংয়ের শিকার হয় উভয়ের ক্ষমতার বৈষম্য থাকে, অর্থাৎ একজন শক্তিশালী হয় আর একজন দুর্বল হয়। এখন শক্তিশালী আর্থিকভাবে হতে পারে অথবা মানসিকভাবে হতে পারে, এবং যে বুলিংয়ের শিকার হয় সে মানসিকভাবে দুর্বল হতে পারে অথবা ফিজিক্যালি সে দুর্বল হতে পারে। এরপরে আমরা দেখি বুলিংয়ের ক্লাসিফিকেশন। মূলত বুলিং কয় ধরনের হয় আর কি, যেমন প্রথমে আমরা দেখি ফিজিক্যাল বুলিং। ফিজিক্যাল বুলিং বলতে যেগুলো শারীরিকভাবে যে বুলিং করা হয়, শারীরিকভাবে একজন মানুষকে যেভাবে উত্তপ্ত করা হয়। শারীরিকভাবে উত্তপ্ত করার মধ্যে আছে হিটিং, কিকিং, পাঞ্চিং, অর্থাৎ লাথি মারা অথবা ঘুষি মারা। তারপর হচ্ছে পুশিং, ট্রিপিং অথবা ড্যামেজিং বিলঙ্গিং। ড্যামেজিং বিলঙ্গিং বলতে আর কি ল্যাং মারা বা হোঁচট মারা আর কি। তো এগুলো আছে ফিজিক্যাল বুলিং। এরপরে আছে ভার্বাল বুলিং। ভার্বাল বুলিং বলতে এগুলো আসলে মানে মুখের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে আর কি যে বুলিংগুলো করা হয়, যেমন নেম কলিং বলতে আসলে খারাপ নামে ডাকা, দেন ইনসাল্টিং অথবা টিচিং অপমান করা অথবা থ্রেটস হুমকি দেওয়া, এগুলোর মাধ্যমে একজনকে বুলিং করা যেতে পারে, যেগুলো আর কি ভার্বাল বুলিং নামে পরিচিত। তারপর আছে সাইবার বুলিং বলতে আসলে অনলাইনে বা আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি সেখানে যে বুলিংগুলো করা হয়, একজনকে উত্তপ্ত করা হয় সেইটা আর কি। তো সাইবার বুলিংয়ের মধ্যে আছে অনলাইন থ্রেটস, ফেক অ্যাকাউন্টস টু ইনসাল্ট সামওয়ান অথবা সেন্ডিং এম্বারেসিং মেসেজ, অর্থাৎ খারাপ আর কি মেসেজ পাঠানো, ঠিক আছে, এই ধরনের। এরপরে আছে পারপোজ অর কনটেক্সট অফ বুলিং, অর্থাৎ বুলিং আসলে কী জন্য করে, যে বুলিং করে সে আসলে কী উদ্দেশ্য নিয়ে বুলিং করে বা কোন প্রেক্ষাপটে। যেমন তো প্রথমে হচ্ছে কি ডিজায়ার ফর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ ক্ষমতা এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। অর্থাৎ কিছু আক্রমণকারী
অন্যদের নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিজেকে শক্তিশালী বা শ্রেষ্ঠ মনে করতে চায়। ঠিক আছে, এই জন্য অনেকে বুলিং করে থাকে। দ্বিতীয় আছে সোশিয়াল বা কালচারাল কনটেক্সট। সোশিয়াল আর কালচারাল কনটেক্সটের কারণে বুলিং হতে পারে, যেমন সমাজের পরিচালিত বিভিন্ন কুসংস্কার বা ভেদাভেদের কারণে অনেকে বুলিংয়ের শিকার হয়। যেমন আর্থসামাজিক অবস্থা, কেউ গরিব বা ধনাঢ্য হওয়ার কারণে উত্তপ্ত করা হয়। শারীরিক গঠন, গায়ের রং, উচ্চতা এবং ওজন নিয়ে বিদ্রূপ করা হয়। তারপর হচ্ছে প্রতিবন্ধকতা, শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী হলে ব্যক্তিদের খাটো করা হয়। ঠিক আছে, তো সোশিয়াল এবং কালচারাল কনটেক্সটের এই কারণে বুলিং হতে পারে। দেন আছে লার্নড বিহেভিয়ার। লার্ন বিহেভিয়ার বলতে আসলে যে শিশুরা বাড়িতে সহিংসতা দেখে বা তাদের চারপাশে বুলিং হতে দেখে বড় হয়, তারা এই আচরণটি শেখে এবং পরবর্তীতে নিজেরাও অন্যদের সাথে এই কাজ করে। এরপরে আছে পার প্রেশার। পার প্রেশার বলতে সহপাঠীদের চাপে। ঠিক আছে, তো কিছু মানুষ কোনো নির্দিষ্ট দলে নিজেকে খাপ খাওয়ানো অথবা জনপ্রিয়তা পাওয়ার জন্য অন্যকে উত্তপ্ত করে থাকে। এরপরে আছে ইনসিকিউরিটি অ্যান্ড লো সেলফ এস্টিম। বুলিং, ইনসিকিউরিটি অ্যান্ড লো সেলফ এস্টিমিং মূলত বুলিং যারা করে তাদের নিজেদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক জটিলতা বা মানসিক কষ্ট থাকতে পারে এবং এই কারণে আর কি তারা বুলিং করতে পারে। তারা মূলত তাদের নিজস্ব দুর্বলতা লুকায়। এরপরে আমরা দেখি ইফেক্টস অফ বুলিং, অর্থাৎ বুলিং এর ফলে কি কি ইফেক্ট পড়তে পারে একজন মানুষের উপরে। তো ইফেক্টস অন ভিকটিমস, অর্থাৎ যে বুলিং এর শিকার হয় তার উপর কি কি প্রভাব পড়ে। তার উপরে আসে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, লো সেলফ এস্টিম, ফিয়ার অ্যান্ড লোনলিনেস, অর্থাৎ ডিপ্রেশন, তারপর আত্মবিশ্বাস কমে যেতে পারে, সে নিজেকে একাকী অনুভব করতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। এরপর আসে ইফেক্টস অন সোসাইটি, সোসাইটির উপর কীভাবে প্রভাব পড়ে। সোসাইটির উপর প্রভাব পড়ে ইনক্রিজ ভায়োলেন্স, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনক্রিজ ভায়োলেন্স মূলত যখন বুলিং হয় তখন আসলে যে বুলিংয়ের শিকার হয় সে আসলে একসময় উত্তপ্ত হতে একসময় ক্রিমিনালে পরিণত এবং ক্রিমিনালে পরিণত হয়ে তাকে যারা বুলিং করে তাদের উপর প্রতিশোধ নেয় এবং প্রতিশোধের কারণে মূলত ভায়োলেন্সের সৃষ্টি হয়। দ্বিতীয় যে ইফেক্টসটা পড়ে সেটা হচ্ছে রিডিউস সোশ্যাল হারমোনি, অর্থাৎ সামাজিকভাবে যে ঐক্য সেটা হ্রাস পায়। মূলত প্রথম পয়েন্টটার কারণেই দ্বিতীয় পয়েন্টটা আসলে ঘটে। যখন ভায়োলেন্স ইনক্রিজ হয় তখন আসলে সোসাইটিতে এই সোশ্যাল হারমোনিগুলো আসলে কমে আসে। পরবর্তীতে আমরা দেখি ওয়েস অফ প্রিভেনশন অফ বুলিং, অর্থাৎ বুলিংকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি। প্রথম অপশন হচ্ছে ফ্যামিলি রোল, পরিবারের ভূমিকা। পরিবারের ভূমিকা হচ্ছে যেমন প্যারেন্টস শুড টিচ এমপ্যাথি, রেসপেক্ট অ্যান্ড কাইন্ডনেস, অর্থাৎ পরিবার যদি প্রত্যেকটা মানুষের মধ্যে সম্মান এবং সহমর্মিতা, দয়ালু এই মনোভাবগুলো গড়ে তুলতে পারে তাহলে এই বুলিংয়ের মতো ঘটনা আর ঘটবে না। দেন মেইনটেইন ওপেন কমিউনিকেশন উইথ চিলড্রেন, তারা যদি আসলে নিজেদের বাচ্চাদের সাথে কমিউনিকেশনটা ঠিক করে তাহলে এই বুলিংয়ের থেকে মুক্ত হওয়া সম্ভব। এছাড়াও অবজার্ভ বিহেভিয়ারাল চেঞ্জেস, অর্থাৎ তাদের আচরণে যদি কোনো পরিবর্তন এগুলো যদি খেয়াল করে। এরপরে আছে স্কুল অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ স্কুল এবং এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদেরকে কীভাবে সাহায্য করতে পারে। যেমন ক্লিয়ার অ্যান্টি বুলিং রুলস, অর্থাৎ বুলিংয়ের বিরুদ্ধে শক্তিশালী শাসন গড়ে তুলতে পারে। অ্যাওয়ারনেস প্রোগ্রামস এবং ওয়ার্কশপ, সচেতনমূলক যেসব প্রোগ্রাম আছে বুলিং সম্পর্কে সেগুলো তারা অনুষ্ঠানের মাধ্যমে বুলিংকে প্রতিরোধ করতে পারে। কাউন্সেলিং সার্ভিস হচ্ছে পরামর্শ দেওয়া, অর্থাৎ যারা বুলিংয়ের শিকার এবং যারা বুলিং করে উভয়কে পরামর্শ দানের মাধ্যমে বুলিং নামক এই যে বিষয়টাকে প্রতিরোধ করা যেতে পারে। এরপর আছে পার
পার সাপোর্ট বলতে সহপাঠীদের আর কি সাপোর্ট, অর্থাৎ সহপাঠীরা যদি সাপোর্ট করে তাহলে বুলিং প্রতিরোধ করা সম্ভব। যেমন স্ট্যান্ড আপ ফর ভিকটিমস, অর্থাৎ যারা বুলিংয়ের শিকার তাদের পক্ষে যদি সাপোর্টের দাঁড়ায় তাহলে বুলিংকে প্রতিরোধ করা সম্ভব। এরপরে আছে প্রমোট ফ্রেন্ডশিপ অ্যান্ড ইনক্লুশন, অর্থাৎ ফ্রেন্ডশিপ যদি আমরা যদি নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপটা বাড়াই তাহলে বুলিংয়ের মতো ঘটনা ঘটবে না। দেন সাপোর্ট ভিকটিমস ইমোশনালি, যে শিকার বুলিংয়ে তাকে যদি আমরা ইমোশনালি সাপোর্ট করি যে তুই ভেঙে পড়িস না, মন খারাপ করিস না, আমরা তোর পাশে রয়েছি, এমন ধরনের যে সাপোর্ট দেয় তাহলে সে মানসিকভাবে স্ট্রং হয়। সেক্ষেত্রে এমনভাবে বুলিং প্রতিরোধ করা